ঠিক কোন জায়গাটা বলেছিলাম মনে করতে পারছি না। দেখো আমি কথাটা আবার বলছি, এখানে যেটা বোঝানো হলো যে থিওরিটিক্যালিও আমরা এই 10% এফিসিয়েন্সি একটা হিট ইঞ্জিন প্রোভাইড করতে পারে এই কথা ভাবতে পারি না। ইভেন উইথ অ্যান আইডিয়াল হিট ইঞ্জিন উই ক্যান নট অ্যাচিভ 10% এফিসিয়েন্সি। সো হোয়াট ইজ মিন বাই অ্যান আইডিয়াল ইঞ্জিন? আইডিয়াল ইঞ্জিন বলতে আমরা কি বুঝবো সেটা কি এখন ডিফাইন করা হবে। হোয়াট ইজ অ্যান আইডিয়াল ইঞ্জিন? Ideal engineer এই যে আইডিয়াটা, that was developed by Carnot, which who was a French engineer, and it was introduced sometimes in 1824. Carnot engine realizes a cyclic process যেটাকে আমরা কার্নো সাইকেল বলি। এটা বেসিক্যালি একটা রিভার্সিবল সাইক্লিক প্রসেস। Idea of ideal heat engine was introduced by a French engineer Carnot in 1824, and it realizes a cyclic process which we call the Carnot cycle. দেখেছো তোমরা, এটা পড়েও এসেছো ইনফ্যাক্ট, খুব ডিটেলে কিছু বলার নেই, জিনিসটাকে একটু রিভিউ করে নেওয়া বলতে পারো। As you know that a Carnot cycle comprises two isothermal processes and two adiabatic processes. Okay, যে সিস্টেমটা আমরা নিয়েছি সেই সিস্টেমটার মধ্যে দুটো, একটা সাইক্লিক প্রসেসের কথা ভাবতে হবে, একটা থার্মোডাইনামিক সাইকেলের কথা ভাববো, যার মধ্যে দুটো আইসোথার্মাল স্টেজ আছে আর দুটো অ্যাডিয়াবেটিক স্টেজ রয়েছে। অল স্টেজেস, অল প্রসেসেস আর রিভার্সেবল প্রসেস, সেই জন্যই আমরা এটাকে একটা আইডিয়াল কেসের কথা বলছি। হ্যাঁ, অল প্রসেসেস আর রিভার্সেবল কেস, অল প্রসেসেস আর রিভার্সেবল, সেই জন্য এটাকে আমরা আইডিয়াল কেস বা যে হিট ইঞ্জিনটার কথা বলছি সেটাকে আমরা আইডিয়াল হিট ইঞ্জিনের কথা বলছি। অ্যাজ ইউ নো দ্যাট রিভার্সেবল প্রসেস, এই কনসেপ্টটা একটা আইডিয়াল কনসেপ্ট, এটা ইন প্র্যাকটিস এটাকে রিয়েলাইজ করা সম্ভব নয়। Carnot cycle may be performed by any nature of the working substance. আমরা যে কোনো রকম ওয়ার্কিং সাবস্টেন্স নিয়ে এরকম কার্নো সাইকেল রিয়েলাইজ করতে পারি। সেই ওয়ার্কিং সাবস্টেন্সটা সলিড হতে পারে বা লিকুইড হতে পারে বা গ্যাস হতে পারে, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হতে পারে, যে কোনো রকমের সিস্টেম নিয়ে আমরা এরকম ধরনের একটা কার্নো সাইকেলের কথা ভাবতে পারি। এরকম দুটো আইসোথার্মাল রিভার্সেবল প্রসেস, দুটো অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেস, এরকম একটা সাইক্লিক প্রসেসের কথা যদি ভাবা হয় তাহলে সেটাকে আমরা কার্নো সাইকেল বলে থাকি। এখানে বেসিক্যালি মেকানিজমটা কেমন দেখেছো, যে যেহেতু আইসোথার্মাল প্রসেসের কথা কনসিডার করছি, দুটো আইসোথার্মাল প্রসেস, একটা আইসোথার্মাল প্রসেস হায়ার টেম্পারেচারে করা হয় আর একটা আইসোথার্মাল প্রসেস লোয়ার টেম্পারেচারে রিয়েলাইজ করা হয়। তো ন্যাচারালি এই আইসোথার্মাল প্রসেস গুলোতে হিট ট্রান্সফারের সুযোগ রয়েছে, তার কারণ বাকি দুটো প্রসেস তো অ্যাডিয়াবেটিক প্রসেস। কার্নো সাইকেলে চারটে স্টেজ, দুটো আইসোথার্মাল, দুটো অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক স্টেজ গুলোতে তো সিস্টেম সারাউন্ডিংস এর মধ্যে কোনো রকম হিট এক্সচেঞ্জের পসিবিলিটি নেই বাই ডেফিনিশন। তাহলে হিট ট্রান্সফার বিটুইন দি সিস্টেম এন্ড দি সারাউন্ডিং ক্যান টেক প্লেস অনলি ইন টু আইসোথার্মাল প্রসেসেস। ন্যাচারালি হায়ার টেম্পারেচারে যে আইসোথার্মাল প্রসেসটার কথা বলছি, সেইখানে Q1 amount of heat will be absorbed by the working substance, by the system, from the surroundings or from the hot reservoir which is maintained at temperature T1. আগে আমরা যে হিট ইঞ্জিনের ছবিটা দেখালাম, সেই হিট ইঞ্জিনটা যে দুটো রিজার্ভারের মধ্যে কাজ করছে, এই হট রিজার্ভার থেকে তোমার Q1 অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব করছে দেখানো হলো। তো এই T1 টেম্পারেচারে একটা আইসোথার্মাল প্রসেসের কথা আমরা ভাবছি, যেখানে সিস্টেমটা এই হিটটা অ্যাবজর্ব করছে। আর আরেকটা টেম্পারেচার যে দেখানো হলো লোয়ার টেম্পারেচার, কোল্ড রিজার্ভার টেম্পারেচার T2, সেই T2 টেম্পারেচারে আরেকটা আইসোথার্মাল প্রসেস পারফর্ম হচ্ছে, যেখানে সিস্টেমটা এই Q2 অ্যামাউন্টের হিটকে রিলিজ করছে। তাহলে আবার বলছি, আমরা যে ওয়ার্কিং সাবস্টেন্সটা নিয়ে আমি একটা কার্নো সাইকেলের কথা ভাবছি, হায়ার টেম্পারেচারে আইসোথার্মাল প্রসেসটাতে Q1 অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব হচ্ছে আর লোয়ার টেম্পারেচারের আইসোথার্মাল প্রসেসটাতে হিট রিলিজড হচ্ছে। একটা ক্ষেত্রে Q1 আর একটা ক্ষেত্রে Q2। The processes are reversible, যেমনটা বললাম, temperature of the working substance is equal to the temperature of the reservoir during the heat transfer. Q1 টেম্পারেচারে যখন হিট ট্রান্সফারটা হচ্ছে, সিস্টেমটা হিট রিজার্ভারের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। ঠিক একই রকম ভাবে যখন কোল্ড রিজার্ভারে এই হিট রিলিজটা হচ্ছে, আই মিন সেকেন্ড যে আইসোথার্মাল প্রসেসটার কথা কনসিডার করছি, সেক্ষেত্রে সিস্টেমের টেম্পারেচারটা কোল্ড রিজার্ভার টেম্পারেচারের সাথে সমান থাকছে।
যেহেতু সাইক্লিক প্রসেস আমরা দেখিয়ে এসেছি, অলরেডি ডিসকাস করে এসেছি, ইন সাইক্লিক প্রসেস দেয়ার ইজ নো চেঞ্জ ইন স্টেট ফাংশনস, ইন্টারনাল এনার্জি যে ফাংশন অফ স্টেট। কাজেই সাইক্লিক প্রসেস হওয়ার জন্য যে ওয়ার্কিং সাবস্টেন্সটার কথা আমরা বলছি, সেই ওয়ার্কিং সাবস্টেন্সটার ইন্টারনাল এনার্জি কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তো একটা সিম্পল কম্প্রেসিবল সিস্টেম, সে ধরো একটা গ্যাসিয়াস সিস্টেম নিয়ে যদি কার্নোট সাইকেলকে রিয়েলাইজ করা হয় তাহলে কেমন হয় এটা তোমরা দেখেছো। পরের ডায়াগ্রামটা বাদ দাও, এই ডায়াগ্রামটার দিকে ফোকাস করো, পিভি ডায়াগ্রামটা। পিভি ডায়াগ্রামটা প্রথম যে ডায়াগ্রামটা দেওয়া রয়েছে এই ডায়াগ্রামটার দিকে ফোকাস করো। পিভি ডায়াগ্রামে একটা কার্নো সাইকেল সিম্পল কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে কেমন হয় সেইটা দেখানো হয়েছে। ওকে, এইখানে দেখতে পাচ্ছ যে স্টেট এ থেকে স্টেট বি তে সিস্টেমটা আসছে অ্যাট টেম্পারেচার T1। তাহলে এই যে এ থেকে বি এই ট্রানজিশনটা এটা তাহলে একটা আইসোথার্মাল এক্সপানশন ফলো করে হয়েছে। এ থেকে বি তে যখন আসছে দেখতে পাচ্ছ যে সিস্টেমে প্রেসারটা রিডিউসড হচ্ছে, ভলিউমটা এক্সপ্যান্ড করছে, কাজে এই প্রসেস ইজ অ্যান এক্সপানশন প্রসেস। আর এই প্রসেসে থ্রু আউট টেম্পারেচারটা T1 এ মেনটেন্ড হয়। তাহলে এ টু বি এই প্রসেসটাকে আমরা বলবো একটা রিভার্সিবল আইসোথার্মাল এক্সপানশন। যদি কার্নো সাইকেলটা একটা কম্প্রেসিবল সিস্টেম দিয়ে রিয়েলাইজ করা হয়, ফার্স্ট প্রসেসটা হচ্ছে রিভার্সিবল আইসোথার্মাল এক্সপানশন। পরের যে স্টেজটা দেখানো হয়েছে, পরের স্টেজে কি হচ্ছে, স্টেট বি থেকে স্টেট সি তে সিস্টেমটা আসছে, ওয়ার্কিং সাবস্টেন্সটাকে আমি স্টেট বি থেকে স্টেট সি তে নিয়ে আসছি। খেয়াল করে দেখো এইখানেও কিন্তু এক্সপানশন হচ্ছে, বি স্টেটের ভলিউম আর সি স্টেটের ভলিউম এই দুটো ডিফারেন্ট। সি স্টেটের ভলিউম is higher than the volume when the system is in B state. কাজে B to C এই যে ট্রানজিশনটা এটাও কিন্তু একটা এক্সপানশন প্রসেস, বাট বাই ডেফিনিশন দিস প্রসেস হ্যাপেন্স অ্যাডিয়াবেটিক্যালি। অর্থাৎ B to C এই প্রসেসটা তাহলে একটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন প্রসেস। এরপর সি টু ডি, এইটাতে দেখো সি থেকে যখন ডিতে যাচ্ছে কি হচ্ছে, সিস্টেমটা কম্প্রেসড হচ্ছে, ভলিউমটা কমে যাচ্ছে। সিস্টেমটা যখন সিতে আছে ভলিউম যা, সিস্টেমটা যখন ডিতে আছে তার ভলিউমটা তার থেকে কম। কাজেই সি টু ডি এইটা কি একটা রিভার্সিবল কম্প্রেশন প্রসেস, এবং থ্রু আউট দি কম্প্রেশন প্রসেস দি টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট অ্যাট T2। তাহলে সি টু ডি এই প্রসেসটাকে আমরা একটা রিভার্সিবল আইসোথার্মাল কম্প্রেশন বলবো। আর ফাইনাল স্টেজে কি হচ্ছে, ফাইনাল প্রসেসটা কি হচ্ছে, সিস্টেমটাকে ডি থেকে এস স্টেটে নিয়ে যাওয়া হচ্ছে। ডি থেকে এস স্টেটে নিয়ে যাওয়া হচ্ছে, খেয়াল করে দেখো এটাও কিন্তু একটা কম্প্রেশন প্রসেস। ডি স্টেটে সিস্টেমের ভলিউম যা, এস স্টেটে কিন্তু সিস্টেমের ভলিউমটা তার থেকে ডিফারেন্ট। এস স্টেটের ভলিউমটা তার থেকে ডিফারেন্ট, রাইট, তার থেকে কম। কাজে ডি টু এ এইটাও একটা কম্প্রেশন প্রসেস, কিন্তু এই কম্প্রেশনের ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। বাই ডেফিনিশন এই প্রসেসটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস। কাজে ডি টু এ এইটা তাহলে একটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তো সিম্পল কম্প্রেসিবল সিস্টেম নিয়ে ভাবলে আমরা এইরকম যে কোনো সিস্টেম নিয়ে ভাবি, দুটো রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, দুটো রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। যদি সিস্টেমটা কম্প্রেসিবল সিস্টেম হয়, ওয়ার্কিং সাবস্টেন্সটা যদি কম্প্রেসিবল সিস্টেম হয়, সেক্ষেত্রে এই প্রথম প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন, দ্বিতীয় প্রসেসটা অ্যাডিয়াবেটিক এক্সপানশন, থার্ড প্রসেসটা হচ্ছে কম্প্রেশন, আইসোথার্মাল কম্প্রেশন, এবং ফোর্থ প্রসেসটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এই হচ্ছে চারটে স্টেজ। আমরা যদি আইডিয়াল গ্যাসের কথা ভাবতাম, আইডিয়াল গ্যাসটাও ডেফিনেটলি একটা কম্প্রেসিবল সিস্টেম। সেক্ষেত্রেও এইরকম একদম একই রকমের একটা হতো, ডায়াগ্রাম হতো। পিভি ডায়াগ্রামে যদি কার্নো সাইকেলটাকে দেখাতাম, ইনিশিয়াল স্টেট এ থেকে শুরু করে বি, তারপরে সি, তারপর ডি হয়ে আবার এতে ফিরে যাওয়া হলো। এইরকম একটা সাইকেলের ক্ষেত্রে দেখো কতটা ওয়ার্ক আউটপুট পাওয়া সম্ভব, মেকানিক্যাল ওয়ার্ক কতটা হবে সেটা দেখা যাক। ধরে নেওয়া যাক যে তোমার এ থেকে বি যখন আইসোথার্মাল এক্সপানশন হচ্ছে, সেখানে সাম অ্যামাউন্ট অফ হিট Q1 অ্যাবজর্বড হচ্ছে, while C2D এই প্রসেসটাতে সাম অ্যামাউন্ট অফ হিট Q2 রিলিজড হচ্ছে। কেমন, কেন এই জায়গাটাতে হিট অ্যাবজর্বড হবে বুঝতে পেরেছো? আমরা যদি একটা আইডিয়াল গ্যাসের কথা বলি তাহলে ইন্টারপ্রিট করাটা অনেক সহজ হয়, সেই জন্য আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেই ক্যালকুলেশনটাকে দেখানো হচ্ছে। এ থেকে বি এই যে প্রসেস, এই প্রসেসে হিটটা অ্যাবজর্বড হবে। ক্যান ইউ জাস্টিফাই দিস স্টেটমেন্ট?
হ্যাঁ স্যার, মানে যখন যখন স্যার এক্সপানশন হচ্ছে সেক্ষেত্রে স্যার এক্সট্রা হিটের দরকার। তো এই যখন ক্ষেত্রে যখন আইসোথার্মাল এক্সপানশন প্রসেসটা হচ্ছে, যখন মেনটেন যখন করেছে। হ্যাঁ, যখন এক্সপানশন হচ্ছে একটা কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে, এক্সপানশন হচ্ছে এই কথার অর্থ কি, সাম মেকানিক্যাল ওয়ার্ক ইজ ডান বাই দি সিস্টেম, রাইট? মেকানিক্যাল ওয়ার্ক ইজ ডান বাই দি সিস্টেম, ঠিক? সিস্টেমটা যদি এক্সপ্যান্ড করে তাহলে মেকানিক্যাল ওয়ার্ক ইজ ডান বাই দি সিস্টেম। আমরা আইডিয়াল গ্যাসের কথা ভাবছি, আইসোথার্মাল প্রসেসে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ নেই, কাজে সিস্টেমটাকে যদি কাজ করতে হয় ডেফিনেটলি ইট হ্যাজ টু অ্যাবজর্ব সাম হিট, এটাকে কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করতে হবে। হ্যাঁ, সেই জন্যই জিনিসটা, তাহলে এবার ব্যাপারটা ক্লিয়ার হলো যে আইসোথার্মাল এক্সপানশন যদি একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ভাবি, দ্যাট রিকোয়ার্স সাম হিট ইনপুট, সিস্টেমটা তাহলে কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করবে। এই কথাটা যদি পরিষ্কার হয় তাহলে সি টু ডি এই প্রসেসে হিট কেন রিলিজড হবে সেটাও খুব পরিষ্কার। সি টু ডি এই প্রসেসটা কি একটা কম্প্রেশন প্রসেস, সি থেকে যখন হিটে আসছে সিস্টেমের ভলিউমটা কম্প্রেসড হচ্ছে, সাম মেকানিক্যাল ওয়ার্ক ইজ বিইং ডান অন দি সিস্টেম, কাজেই সিস্টেমটা কিছু পরিমাণ হিট রিলিজ করবে। বিকজ মানে দ্যাট সিম্পলি ফলোজ ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডিউটা জিরো, ইন্টারনাল এনার্জি চেঞ্জটা জিরো, কাজেই ডিকিউ সমান মাইনাস ডিডাব্লিউ, কাজেই ডিকিউটা নেগেটিভ, এই কথার অর্থ কি সিস্টেমটা হিট রিলিজ করছে। আর বাকি দুটো প্রসেস বি টু সি আর ডি টু এ, এই দুটো প্রসেস তো অ্যাডিয়াবেটিক প্রসেস বললামই, কাজেই বি টু সি এবং ডি টু এ এই দুটো প্রসেসে কোনো রকম হিট এক্সচেঞ্জ হচ্ছে না। ওকে, এইখান থেকে তাহলে পরিষ্কার কিউ ওয়ানটা কত হওয়া উচিত। কিউ ওয়ানটা কত? কিউ ওয়ানটা আইডিয়াল গ্যাসের কথা বলছি তো, আইডিয়াল গ্যাসের কথা বলছি। কিউ ওয়ান হিট ইনপুটটা বেসিক্যালি মেকানিক্যাল ওয়ার্ক ডান তার সাথে সমান, নো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এ টু বি আইসোথার্মাল প্রসেসটায় কোনো রকম ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে না, তাহলে হিট অ্যাবজর্ব এইটা কিউ আর ডানের সাথে সমান। আমরা দেখে এসেছি যে একটা আইডিয়াল গ্যাসের কি টেম্পারেচারে যদি আইসোথার্মাল প্রসেসের কথা ভাবি, আইসোথার্মাল এক্সপানশনের কথা ভাবি, যে ওয়ার্ক ডানটা হয় সেইটা ইন আর টি এলএন ভিএফ বাই ভিআই এর সাথে সমান। এক্ষেত্রে তাহলে ওয়ার্ক ডানটা কত হবে? এক্ষেত্রে ওয়ার্ক ডানটা হবে ইন আর Q1 ln VB by VA. VB is the final volume, that is VB is the volume when the system is expanded to the state B, আর VA টা হচ্ছে ভলিউম when the system was in its initial state A. টেম্পারেচারটা হচ্ছে T1, I am considering n mole of the substance. একই রকম ভাবে you can calculate Q2, Q2টাকেও ক্যালকুলেট করতে পারো। Q2টাকে যদি ক্যালকুলেট করো, খেয়াল করে দেখো Q2 ভ্যালুটা কত হবে। Q2 ভ্যালুটা হবে মাইনাস, মানে কিউ2 ভ্যালুটাকে আমরা লিখে ফেলতে পারতাম কিভাবে, এরকম ভাবে এন আর টি টু এলএন ভিসি বাই ভিডি। এখানে কিন্তু কিউ2টাকে পজিটিভ হিসাবে ট্রিট করা হচ্ছে, আর কি পজিটিভ হিসাবে ট্রিট করা হচ্ছে মানে আমি ইন্টারপ্রিট করছি এরকম ভাবে, হোয়াট ইজ দি এনার্জি, হিট এনার্জি রিলিজড বাই দি সিস্টেম। সেই জন্যই দেখো এখানে ইনিশিয়াল ভলিউম বাই ফাইনাল ভলিউম এইরকম ভাবে লেখা হয়েছে, এন আর টি টু এলএন ভিসি বাই ভিডি, দ্যাট ইজ দি heat released by the system during the isothermal process from C to D at temperature T2. তাহলে Q1 জানি, Q2 জানি, এই দুটো যদি ডিফারেন্স নিয়ে নিই তাহলেই আমরা এটা পেয়ে যাব, ওয়ার্ক ডানটা কত সেইটা পেয়ে যাব। এবার এই Q1 Q2 তে যে তোমার ভিবি ভিএ ভিসি ভিডি এইগুলো আছে এইগুলোকে রিলেট করা সম্ভব, বিকজ বি আর সি এই দুটো স্টেট অ্যাডিয়াবেটিক প্রসেস দ্বারা কানেক্টেড, ডি আর এ এই দুটো স্টেট অ্যাডিয়াবেটিক প্রসেস দ্বারা কানেক্টেড। যদি আমরা বি টু সি এই অ্যাডিয়াবেটিক প্রসেসটার কথা ভাবি তাহলে জিনিসটাকে কিভাবে লিখতে পারি, বি টু সি অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য দিস ইজ দি টেম্পারেচার ভলিউম রিলেশন, রাইট? এটা তোমরা করে দেখেছিলে কিনা আমি জানি না আগের দিনকে, আমি ফার্স্ট ল যখন পড়াই সেই শেষের দিকে অ্যাপ্লিকেশনে বলেছিলাম পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট ফর অ্যান আইডিয়াল গ্যাস। যদি আমরা টেম্পারেচার ভলিউম রিলেশনটা দেখি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, যে আইডিয়াল গ্যাসটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস পারফর্ম করছে, সেক্ষেত্রে টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ কনস্ট্যান্ট। তাহলে বি টু সি এই অ্যাডিয়াবেটিক প্রসেসে যদি এই কনসেপ্টটাকে কাজে লাগাই, বি স্টেটের টেম্পারেচার T1, বি স্টেটের ভলিউম ভিবি, সি স্টেটের টেম্পারেচার T2, সি স্টেটের ভলিউমটা হচ্ছে ভিসি। ঠিক আছে, একই রকম ভাবে কনসিডার অ্যানাদার অ্যাডিয়াবেটিক প্রসেস ভি2এ। ভি2এ অ্যাডিয়াবেটিক প্রসেসটার জন্য কি হবে, ডি স্টেটের টেম্পারেচারটা হচ্ছে T1, এটা ঠিক লেখা হয়নি, ডি স্টেটের না এ স্টেটের, রাইট?
এ স্টেটের টেম্পারেচারটা T1, এ স্টেটের ভলিউমটা হচ্ছে VA, আর ডি স্টেটের টেম্পারেচার T2, ভলিউমটা হচ্ছে V2। মানে একই রকম ভাবে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য এই প্যারামিটার গুলোকে রিলেট করতে পারি। এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করে দাও, দুটো ইকুয়েশনকে যদি ডিভাইড করে দাও তাহলে দেখতে পাবে ভিবি বাই ভিএ ইজ সেম অ্যাজ ভিসি বাই ভিডি। ভিবি বাই ভিএ ইজ সেম অ্যাজ ভিসি বাই ভিডি। এই প্রথম রিলেশনটা থেকে তোমরা এটা জানো, করে এসেছো। প্রথম রিলেশনটা থেকে T1 বাই T2 বের করো, আর দ্বিতীয় রিলেশনটা থেকেও T1 বাই T2 বের করো। হ্যাঁ, এবার প্রথম রিলেশন থেকে T1 T2 যেটা পাচ্ছ সেটাকে দ্বিতীয় রিলেশনের ইমপ্লিকেশনের সাথে যদি সমান করে দাও তাহলেই দেখতে পাবে ভিবি বাই ভিএ সমান ভিসি বাই ভিডি। নাও ইউ ক্যান ক্যালকুলেট Q2 বাই Q1। Q2 বাই Q1, এখানে তুমি Q2 কত, Q1 কত পেয়েছো, এখানে Q2 কত পেয়েছো, দুটো রেশিও নিয়ে নাও। দুটো রেশিওটা কত, T2 ইন্টু ln দিস ডিভাইডেড বাই T1 ইন্টু ln দিস। এবার খেয়াল করে দেখো, আগে আমরা দেখলাম ভিসি বাই ভিডি সমান ভিবি বাই ভিএ, তাহলে এই ln ফ্যাক্টর গুলো বাদ চলে যাচ্ছে। সিম্পলি আমরা দেখতে পাচ্ছি Q2 বাই Q1 ইজ T2 বাই T1। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং থিং। আমরা এটা পরে দেখবো, ইন্টারভিউ যখন শুরু করবো সেখানে আমরা বেসিক্যালি এইভাবেই শুরু করবো। Q2 বাই Q1 ইকুয়ালস টু T2 বাই T1। আমরা যে কোনো একটা এরকম কার্নো সাইকেলের কথা যদি ভাবি, এরকম একটা রিভার্সিবল সাইকেলের কথা যদি ভাবি, দ্যাট কম্প্রাইজেস টু আইসোথার্মাল প্রসেসেস, টু অ্যাডিয়াবেটিক প্রসেসেস, তাহলে Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু T2 বাই T1। এইটা আমরা অ্যানালিটিক্যালি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে করে দেখালাম। আমরা পরে দেখাবো যে এই ওয়ার্কিং সাবস্টেন্সটা আইডিয়াল গ্যাস না হয়ে অন্য যা কিছু হোক না কেন, সেটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হোক, সেটা তোমার ওয়াটার হোক, এনিথিং, এনি ওয়ার্কিং সাবস্টেন্সের জন্যই যদি এরকম একটা কার্নো সাইকেলের কথা ভাবতে পারি, we will always have the expression Q2 by Q1 is T2 by T1। Q2 by T1 এটা সবসময় T2 by T1 এর সাথে সমান। তাহলে what is the efficiency of the cycle? এই কার্নো সাইকেলটার জন্য এফিসিয়েন্সি কত হবে, 1 minus Q2 by Q1, that is 1 minus T2 by T1। এখানে দেখতে পাচ্ছ যে এফিসিয়েন্সি অফ দি কার্নো ইঞ্জিন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি ওয়ার্কিং সাবস্টেন্স। আমি আইডিয়াল গ্যাস নিয়ে করলাম কি জল নিয়ে করলাম তার উপরে এটা ডিপেন্ড করে না, ওয়ার্কিং সাবস্টেন্সের উপরে এফিসিয়েন্সিটা ডিপেন্ড করে না। যদি আমরা কার্নো সাইকেলের উপর বেস করে আমরা একটা ইঞ্জিনের কথা ভাবি, এটা ডিপেন্ড করছে যে তোমার হট রিজার্ভারটার টেম্পারেচার কত আর কোল্ড রিজার্ভারটার টেম্পারেচারটা কত, সোর্স টেম্পারেচার কি, সিঙ্ক টেম্পারেচার কি, তার উপরই ডিপেন্ড করবে এফিসিয়েন্সি, নট অন দি ওয়ার্কিং সাবস্টেন্স। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, অন্য কোনো সাবস্টেন্স দিয়ে যদি কার্নো সাইকেল রিয়েলাইজ করা হতো তাহলে কি হতো। এটা বেসিক্যালি একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের কথা বলা হয়েছে। ধরো তোমার একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স রয়েছে, সেই প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স দিয়ে যদি আমরা কার্নো সাইকেল রিয়েলাইজ করতাম তাহলে জিনিসটা কেমন হতো। আগেই বললাম কার্নো সাইকেল বলছো মানে এখানে বেসিক্যালি চারটে রিভার্সিবল প্রসেস রয়েছে। কি কি, প্রথমটা হচ্ছে তোমার রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, তারপর একটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, তারপর একটা আবার রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস, এবং লাস্ট প্রসেসটা হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস। এবার কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে আমরা ওই কম্প্রেশন বা এক্সপানশন এরকম ভাবে বলছিলাম। যদি একটা ম্যাগনেটিক সাবস্টেন্স নিই সেক্ষেত্রে এই ম্যাক্রোস্কোপিক চেঞ্জ এইটাকে কিভাবে বোঝাবো, সেক্ষেত্রে আমাদের যে এক্সটেন্সিভ ভেরিয়েবল, সেই এক্সটেন্সিভ ভেরিয়েবলটা কি, এক্সটেন্সিভ ভেরিয়েবলটা সেক্ষেত্রে ম্যাগনেটাইজেশন। আমরা যদি একটা তোমার ডাইইলেকট্রিক সাবস্টেন্সের কথা বলি সেক্ষেত্রে এক্সটেন্সিভ ভেরিয়েবলটা হচ্ছে পোলারাইজেশন। তাহলে যদি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স নিয়ে একটা কার্নো সাইকেলকে রিয়েলাইজ করা হয়, আগের মতোই আমাদের এখানেও চারটে স্টেজ থাকবে। তবে স্টেজগুলো যখন আমরা নামকরণ করব সেক্ষেত্রে কিন্তু এই ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন এইরকম ভাবে বলতে হবে। উই উইল টক অ্যাবাউট রিভার্সিবল আইসোথার্মাল ডিম্যাগনেটাইজেশন, উই উইল টক অ্যাবাউট reversible adiabatic demagnetization, we will talk about reversible isothermal magnetization, and finally reversible adiabatic magnetization। দেখো আগে যেমন আমাদের দুটো এক্সপানশন ছিল এবং দুটো কম্প্রেশন ছিল, এখানে দুটো ডিম্যাগনেটাইজেশন আর দুটো ম্যাগনেটাইজেশন প্রসেস ইনভলভ। এখানে সেই প্রসেসগুলোকে দেখো দেখানো রয়েছে খুব সুন্দরভাবে। এটা হচ্ছে তোমার ইনিশিয়াল স্টেট অফ দি সাবস্টেন্স। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট অফ দি সাবস্টেন্স which is maintained at some temperature T1। এর করেসপন্ডিং ম্যাগনেটাইজেশনটা কি হয় সেটাকে দেখানো হয়েছে।
রাইট? এর করেসপন্ডিং ম্যাগনেটাইজেশনটা কি সেটা তোমার বুঝতে পারছো। এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার টানতে এখানে যে পয়েন্টে কাট করতো সেটাই তোমার ম্যাগনেটাইজেশনকে বোঝাতো। এবার এ থেকে বি পর্যন্ত যখন আসছে, আমি প্রথম যে প্রসেসটার কথা কনসিডার করছি সেটা একটা রিভার্সিবল আইসোথার্মাল ডিম্যাগনেটাইজেশন। যদি ধরে নিই যে T1টা হায়ার টেম্পারেচার, খেয়াল করে দেখো হায়ার টেম্পারেচারই কিন্তু সিস্টেমটা হিটটাকে অ্যাবজর্ব করবে। ন্যাচারালি একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স যদি হিট অ্যাবজর্ব করে তাহলে ইট উইল লুজ দি ম্যাগনেটাইজেশন, সিস্টেমটার মধ্যে ম্যাগনেটাইজেশনটা কিছুটা লস্ট হয়ে যাবে। সেই জন্যই প্রথম প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল ডিম্যাগনেটাইজেশন প্রসেস। এ থেকে বি তে যখন আসছে এই প্রসেসটা আইসোথার্মালি অকার করছে, এবং এখানে যেহেতু ম্যাগনেটাইজেশনটা লস্ট হচ্ছে এই প্রসেসটাকে আমরা ডিম্যাগনেটাইজেশন প্রসেস বলছি। এবং স্কিমেটিক্যালি যেটা দেখানো হয়েছে এই স্টেজে Q1 অ্যামাউন্টের হিট সিস্টেমটা অ্যাবজর্ব করছে। তারপরে দেখো বি থেকে সি, এখানে টেম্পারেচারটা চেঞ্জ করছে, বি স্টেটের টেম্পারেচার যা সি স্টেটের টেম্পারেচারটা তার থেকে কম। এইটা আরেকটা ডিম্যাগনেটাইজেশন প্রসেস, যেমনটা স্কিমেটিক্যালি এখানে দেখানো হয়েছে বি টু সি, এটা আরেকটা ডিম্যাগনেটাইজেশন প্রসেস, বাট দিস ইজ রিভার্সিবল অ্যাডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন। এরপর সি থেকে ডি আইসোথার্মালি যাচ্ছে এক টেম্পারেচার T2, এটা একটা ম্যাগনেটাইজেশন প্রসেস, বুঝতে পারছো সি স্টেটের ম্যাগনেটাইজেশন যা ডি স্টেটের ম্যাগনেটাইজেশন তার থেকে বেশি। এই প্রসেসটায় এই ম্যাগনেটাইজেশন প্রসেসটায় সিস্টেমটা কিছু পরিমাণ হিট রিলিজ করে দিচ্ছে টু দি সি। আর ফাইনালি ডি থেকে এতে যাচ্ছে, ডি থেকে এতে যখন যাচ্ছে ম্যাগনেটাইজেশনটা আবার বাড়ছে, ম্যাগনেটাইজেশনটা বাড়ছে যেহেতু সেই জন্য প্রসেসটাকে আমরা ম্যাগনেটাইজেশন প্রসেস করছি। আর এই প্রসেসটা অ্যাডিয়াবেটিক্যালি হ্যাপেন করছে, সেই জন্য এটাকে আমরা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক ম্যাগনেটাইজেশন করছি। So that's how we can realize the Carnot cycle with a paramagnetic substance. Similarly তোমরা একটা ডাইইলেকট্রিক সাবস্টেন্সের ক্ষেত্রে কেমন হয় সেটাকে রিয়েলাইজ করতে পারো। তোমরা একটা সারফেস ফিল্মের ক্ষেত্রে এই কার্বন সাইকেলটা কেমন হতে পারে সেটাকে রিয়েলাইজ করতে পারো। একটু ভাবনা চিন্তা করে দেখো কেমন হয়, সেগুলোকে একটু ড্র করে দেখতে পারো। এখান পর্যন্ত যেইগুলো বললাম সেইগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে একটু ক্লিয়ার করে নাও। স্যার এখানের মধ্যে আইসোথার্মাল প্রসেস দুটো গ্রাফ মানে এক্সটেন্ড করলে মানে 00 পয়েন্টে এসে মিট করছে, মানে অন্যগুলোর ক্ষেত্রেও কি একই রকম হয়? না 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 না, এটার কোনো সিগনিফিকেন্স নেই, এটা তোমার ওই জিনিসটাকে বোঝানোর জন্য দেখানো হয়েছে। হ্যাঁ, মানে এই যে এইগুলোকে আমি এক্সট্রাপোলেট করছি এইটার আলাদা কোনো সিগনিফিকেন্স নেই। তুমি জাস্ট এইরকম এইরকম একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসেসের কথা ভাবতেই পারো, এই এরকম ভাবে জিনিসটাকে দেখাতে পারো। প্রথম তারপর একটা ডিমাইনাইজেশন। স্যার হ্যাঁ হ্যাঁ বলো এরকম। স্যার আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা পড়েছিলাম যে যেই হিটটা আমরা সিস্টেমকে দেবো সিস্টেম কিছুটা ওয়ার্ক করবে আর নিজের ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে। সেখানে তো বলা হয়নি যে ও কোনো রকম হিট বের করে দেবে, কিন্তু এই ইঞ্জিন গুলোতে দেখছি যে ও কিছু পরিমাণ হিট দিচ্ছি, ও কাজও করছে আর কিছু পরিমাণ হিট বেরও করে দিচ্ছে। এক্ষেত্রে কি ফার্স্ট লটা ভায়োলেট হচ্ছে না স্যার? সেটা পরে আসছে, এখনই এটা বলে দিতে তাহলে তার বাকি পার্টটা পড়ানোরই থাকে না। আপাতত যেগুলো বললাম সেইগুলো থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেইগুলো আমি ডিসকাস করবো। ঠিক আছে, তুমি যে কোশ্চেনটা করেছো সেটাই হচ্ছে এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়, সেখানে আমরা এখনো ঢুকিনি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? এইগুলো তোমরা একটু ভেবে দেখতে পারো। হ্যাঁ, মানে একটা ডাইইলেকট্রিক সাবস্টেন্সের ক্ষেত্রে কার্বন সাইকেলটা কেমন হবে, বা একটা তোমার সারফেস ফিল্মের ক্ষেত্রে কার্বন সাইকেলটা কেমন হবে, এইগুলো একটু ভেবে দেখতে পারো। তবে অ্যানালিটিক্যালি আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেমন খুব সুন্দরভাবে এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করে ফেলতে পারলাম, একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে এফিসিয়েন্সিটাকে বের করে ফেলাটা সম্ভব হবে না। বা একটা পোলারাইজড ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ক্ষেত্রেও জিনিসটাকে এরকম ভাবে ক্যালকুলেট করা সম্ভব হবে না, এটা দেখানো সম্ভব হবে না 1 - T2/T1 হচ্ছে এফিসিয়েন্সি। আমরা পরে দেখবো যে কিভাবে দেখানো যায়। এই যে একটা কথা বললাম যে তোমার সমস্ত কার্নোট সাইকেলের ক্ষেত্রেই যদি কার্নোট সাইকেল গুলো এরকম দুটো হিট রিজার্ভারের মধ্যে পারফর্ম হয়,
সোর্স টেম্পারেচার T1 সিং টেম্পারেচার T2 এদের মধ্যে যদি কার্নো সাইকেল পারফর্ম হয় তাহলে এফিসিয়েন্সি এইটা ইন্ডিপেন্ডেন্ট অফ দি ওয়ার্কিং সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স দিয়ে করলেও যা হবে, কোনো ডাইলেকট্রিক মেটেরিয়াল দিয়ে করলেও যা হবে, আইডিয়াল গ্যাস দিয়ে করলেও তাই হবে। এই ক্লেমটা আমরা অন্যভাবে প্রুভ করব। এখানে যেটা ক্লেম করলাম, যে ইনফরমেশনটা দিলাম, সেটাকে আমরা জাস্টিফাই করব, কিন্তু এইরকম ফর্মে নয়, অন্যরকম ভাবে দেখাবো আর কি। সেটা পরে আরো কিন্তু ক্লাস পরে জিনিসটাকে ডিসকাস করবো। ফর দি টাইম বিং আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেহেতু ইকুয়েশন অফ স্টেটটা আমাদের জানা আছে, কাজেই এটাকে খুব সহজেই বের করে ফেলা গেল আর কি। এফিসিয়েন্সিটা যে 1 - T2/T1 হবে সেটা বের করে ফেলা গেল। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেট কি, ডাইলেকট্রিক সাবস্টেন্সের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেট কি, এগুলোর কোনো ক্লিয়ার পিকচার নেই। সেই জন্য এগুলোকে বের করাটা সম্ভব হবে না এইরকম অ্যানালিটিক অ্যাপ্রোচ ফলো করে। ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদের সাজেস্ট করব, এটা ইনফ্যাক্ট আমি ক্লাসে পড়ানোর সময় প্রত্যেকবার বলি স্টুডেন্টদেরকে একটা কার্নো সাইকেল এঁকে দেখাতে। এই তো পড়তে সবাই সবাই পড়েছো, এখনো এই যে ক্লাসটা করলাম সেখানে আমরা রিভিউ করলাম জিনিসটাকে, টপিকটাকে। একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কার্নো সাইকেলটাকে পিভি ডায়াগ্রামে যদি প্লট করি সেটা দেখালাম, তোমরা দেখেওছো। আমি একটা জিনিস ক্লাসে বলি যেটা বারবার পড়ানোর সময়, সেটা হচ্ছে যে সবাই এই কার্নো সাইকেলটা এঁকে দেখাও। যদি এঁকে দেখাও তাহলে সেখান থেকে আমি কতগুলো ভুল বের করতে পারি আর কি। তোমাদের তো একই জিনিস সাজেস্ট করব, এটা তো পুরোপুরি অনলাইন মোড হয়ে গেছে। একটা জিনিস সাজেস্ট করব, এরপরে মানে জাস্ট দেখে কেউ আঁকবে না আর কি, বইটা দেখে আঁকবে না। কার্নো সাইকেল কেমন হয় আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সেটা তোমরা জেনে গেছো। নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ডায়াগ্রামে কার্নো সাইকেলটা এঁকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে পোস্ট করো। ঠিক আছে? সবাই করবে এটা। ওকে, লেট আস কন্টিনিউ আওয়ার ডিসকাশন। তো যেটা আমরা এতক্ষণ ধরে বললাম বা যেটা বোঝাতে চাইলাম, যে কার্নো ইঞ্জিনটা তাহলে বেসিক্যালি কি একটা আইডিয়াল হিট ইঞ্জিন, রাইট? কার্নো ইঞ্জিনটা বেসিক্যালি একটা আইডিয়াল হিট ইঞ্জিন, তার কারণ এটা কম্প্রাইজেস রিভার্সিবল প্রসেসেস। তো সেই জন্য এটা অনেক সময় রিভার্সিবল হিট ইঞ্জিনও বলা হয়। কার্নো ইঞ্জিনটাকে সেই জন্য অনেক সময় রিভার্সিবল হিট ইঞ্জিনও বলা হয়। যেটা আগে দেখিয়েছি সেটা আবার দেখানো যাক। We have a hot reservoir maintained at temperature T1 and a cold reservoir maintained at temperature T2. And in between we have the Carnot engine. In between we have the heat engine. Q1 অ্যামাউন্টের হিট সিস্টেমটা অ্যাবজর্ব করছে প্রত্যেকটা সাইক্লিক প্রসেসে, আর Q2 অ্যামাউন্ট অফ হিট প্রত্যেকটা সাইক্লিক প্রসেসে সিস্টেমটা রিলিজ করছে। ওকে, প্রত্যেকটা সাইক্লিক প্রসেসে সিস্টেমটা হিট রিলিজ করছে Q2 অ্যামাউন্টে। এটাই তাহলে এফিসিয়েন্সিটা যেটা হয় সেটা আমরা দেখলাম। এফিসিয়েন্সিটা হয় 1 - Q2/Q1, এবং সেটা ইজ নাথিং বাট ইকুয়াল টু 1 - T2/T1। এটাই করে এলাম। এখন আমরা যেহেতু এটা একটা রিভার্সিবল সিস্টেম, রিভার্সিবল প্রসেস কম্প্রাইজ করছে, কাজেই আমরা এন্টায়ার প্রসেসটাকে অন্যদিকে ভাবতে পারতাম। আমরা কার্নো সাইকেলটা এতক্ষণ পর্যন্ত কোন সেন্সে ভেবেছিলাম, ABCD এইরকম সেন্সে ভেবেছিলাম। একবার পিকচারটার কথা মনে করার চেষ্টা করো। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ABCD এই প্রসেসটা ক্লকওয়াইজ ডিরেকশনে নেওয়া হয়েছিল। এবার যদি আমরা রিভার্সিবল প্রসেসের কথা ভাবতাম, অর্থাৎ আমরা যদি ADCBA এইরকম একটা সাইক্লিক প্রসেসের কথা ভাবতাম, তাহলে কি হতো? তাহলে সিস্টেমটা কোল্ড রিজার্ভার থেকে কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করত, আর হট রিজার্ভারে কিছু পরিমাণ হিট রিলিজ করত। অর্থাৎ এইটা তখন কিন্তু আর হিট ইঞ্জিন থাকতো না। আগে যে প্রসেসটা ছিল ABCDA, একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে প্রসেসটা দেখালাম ABCDA, সেই রকম ভাবে না ভেবে প্রসেসটাকে উল্টো দিকে ভাবো, ADCBA এই প্রসেসে ভাবো। তাহলে তোমার D2C এই প্রসেসে সিস্টেমটা হিট অ্যাবজর্ব করছে, অর্থাৎ কোল্ড রিজার্ভার থেকে হিটটা অ্যাবজর্ব হচ্ছে। সিস্টেমের উপর আগে কি হচ্ছিল, সিস্টেমটা কিছু পরিমাণ এনার্জি ডেলিভার করছিল, এখন কি সিস্টেমের উপরে কিছু পরিমাণ কাজ করা হলো, W অ্যামাউন্টের কাজ করা হলো। তাহলে অ্যাট দি এন্ড সিস্টেমটা যখন বি থেকে এ স্টেটে ফিরে যাচ্ছে, হায়ার টেম্পারেচারে যে আইসোথার্মাল প্রসেসটার কথা বলছিলাম, সেই প্রসেসে সিস্টেমটা হিটকে রিলিজ করবে।
অর্থাৎ উই ক্যান থিঙ্ক অফ এ ডিভাইস হুইচ অপারেটস ইন দিস ফর্ম। কোল্ড রিজার্ভার থেকে Q2 অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব করলো, এর উপরে কিছু মেকানিক্যাল ওয়ার্ক পারফর্ম করা হলো, আর অ্যাট দি এন্ড এটা হট রিজার্ভারে Q2 প্লাস W Q1 অ্যামাউন্টের হিট রিলিজ করে দিল। ঠিক আছে, কার্নো ইঞ্জিনে যেটা আমরা দেখিয়েছিলাম, একটা রিভার্সেবল হিট ইঞ্জিনের ক্ষেত্রে যেটা দেখিয়েছিলাম, এইখানে যেটা দেখানো হয়েছে ঠিক তার উল্টো প্রসেসটা। ওকে, এইটাকে আমরা বলে থাকি কার্নো রেফ্রিজারেটর। এটাকে কার্নো রেফ্রিজারেটর বা এটাকে আমরা হিট পাম্প বলে থাকি। আমাদের যে রেফ্রিজারেটর রয়েছে, ফ্রিজ আছে বা এসি এসি আছে, এখানে সব এইরকম ধরনের হিট পাম্প রয়েছে। অবশ্যই সেইগুলো রিভার্সেবল হিট পাম্প নয়, যদি রিভার্সেবল হতো তাহলে দারুণ কিছু হয়ে যেত। রিভার্সেবল নয় এইগুলো। এখানে যেখানে হিট পাম্প রয়েছে, হ্যাঁ, রেফ্রিজারেশন হয়, এদের কাজটা টার্গেটটাই হচ্ছে এটা, সেটা হচ্ছে যে কোল্ড জোন থেকে হিটকে এক্সট্রাক্ট করে হট জোনে ফেলে দেওয়া। একটা ফ্রিজের কথা ভাবো, ফ্রিজে কি হয়, ফ্রিজের ভিতরটা কি ঠান্ডা, সেখান থেকে মানে ফ্রিজের ভিতরে যে টেম্পারেচারটা সেটা কম, ফ্রিজের বাইরে টেম্পারেচারটা লার্জার। কাজে এখানে যে হিট পাম্পটা রয়েছে সেটা কি করছে, ফ্রিজের ভিতর থেকে হিটটাকে এক্সট্রাক্ট করছে করে বাইরে রিলিজ করছে। অবশ্যই এটার জন্য কিছু পরিমাণ এনার্জি ডেলিভার করতে হচ্ছে, তোমাকে ইলেকট্রিকের সুইচটাকে অন করতে হচ্ছে। সেই ইলেকট্রিক সুইচ অন করে তুমি মেকানিক্যাল এনার্জি এই হিট পাম্পটার উপরে ডেলিভার করছো। সেই জন্যই এটা কোল্ড রিজার্ভার থেকে হিটটাকে এক্সট্রাক্ট করে হট রিজার্ভারে ফেলতে পারছে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে তোমার একটা হিট পাম্প রিয়েলাইজ করে। যদি আমরা এই প্রসেসটাকে একটা রিভার্সেবল প্রসেস বলি, তাহলে এটাকে রিভার্সেবল হিট পাম্প বলবো। তো এক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বলতে কি বোঝায়, একটা হিট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ডিফাইন করেছিলাম হোয়াট ইজ মিন বাই এফিসিয়েন্সি। এক্ষেত্রে এই ইকুইভ্যালেন্ট প্যারামিটারটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। একটা হিট পাম্প কতটা ভালো কাজ করছে তার পারফরমেন্সটাকে মেজার করার জন্য এরকম একটা কোএফিসিয়েন্টকে ডিফাইন করা হয়। খেয়াল করে দেখো এখানে টার্গেটটা কি, এখানে টার্গেট হচ্ছে কিন্তু Q2, হ্যাঁ, Q2টাকে এক্সট্রাক্ট করা। তাহলে এটা কি বেসিক্যালি কি আমরা আউটপুট বলতে পারি, হ্যাঁ, এটা বেসিক্যালি হিট আউটপুট। এই হিটটাকে আমরা বের করে দিতে চাইছি, ফেলে দিতে চাইছি। এটার জন্য আমাকে কি খরচ করতে হয়েছে, আমাকে এই পরিমাণ এনার্জি দিতে হচ্ছে, মেকানিক্যাল এনার্জি দিতে হচ্ছে। তাহলে coefficient of performance of a reversible heat pump is defined by this ratio, heat output by work input, Q2 by W, Q2 by W। W টা দেখতে পাচ্ছ Q1 minus Q2 এটার সাথে সমান। যদি আমরা বলি প্রসেসটা রিভার্সেবল প্রসেস, তাহলে Q1 by Q2 সমান T1 by T2। যদি প্রসেসগুলোকে রিভার্সেবল প্রসেস বলি তাহলে Q1 by Q2 সমান T1 by T2। তাহলে একটা রিভার্সেবল হিট পাম্পের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্সের এক্সপ্রেশন হচ্ছে T2 by T1 minus T2। এই আইডিয়াটার উপর বেস করে একটা প্রবলেম আছে, দেখবে। ধরো একটা কার্নো ইঞ্জিন অপারেট করছে বিটুইন টু হিট রিজার্ভার্স, যাদের টেম্পারেচার গুলো এই রেসপেক্টিভলি 27°C আর 327°C। বুঝতেই পারছো, একটা তোমার কোল্ড রিজার্ভার টেম্পারেচারকে বোঝানো আছে, সেটা হচ্ছে এইটা, আর আরেকটা হচ্ছে হট রিজার্ভার টেম্পারেচারকে বোঝানো আছে, সেটা হচ্ছে 327°C। you have to find out the efficiency of the engine। ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করে ফেলা খুব সহজ। আমরা জানি কিভাবে ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করতে হয়, কার্নো ইঞ্জিন বলেই দেওয়া রয়েছে। কার্নো ইঞ্জিন বলে দেওয়া রয়েছে, তাহলে এফিসিয়েন্সির এক্সপ্রেশন কি, এটা ইকুয়ালস টু 1 minus T2 by T1। তো দিস থিং এখানে সেটা কোষেও দেওয়া রয়েছে। এইটা কি, এটা হচ্ছে তোমার হট রিজার্ভার টেম্পারেচার, এটা কোল্ড রিজার্ভার টেম্পারেচার। অবশ্যই আমাদেরকে এইগুলো অ্যাবসলিউট স্কেলে রিপ্রেজেন্ট করতে হবে। 327°C অ্যাবসলিউট স্কেলে যদি লেখো তাহলে হচ্ছে এইটা। একই রকম ভাবে 27°C কে অ্যাবসলিউট স্কেলে দেখো তাহলে হবে এইটা। এবার এই রেশিওটাকে ক্যালকুলেট করে তুমি এফিসিয়েন্সিটা বের করে ফেলতে পারো অ্যাজ 50% এফিসিয়েন্সি। সো দ্যাট ইজ দি অ্যান্সার টু দি ফার্স্ট কোয়েশ্চেন। পরে কি বলা রয়েছে, পরের কোয়েশ্চেনে, দি ইঞ্জিন রিলিজেস 50 ক্যালোরি হিট পার সাইকেল। ইঞ্জিনটা হিটটা রিলিজ করছে 50 ক্যালোরি পার সাইকেল। অর্থাৎ হিট রিলিজ পার সাইকেল আমরা কোন সিম্বল দিয়ে ডিনোট করেছিলাম, Q2। Q2টা এখানে বলে দেওয়া রয়েছে অ্যাজ 50 ক্যালোরি। কেমন, Q2টা 50 ক্যালোরি বলে দেওয়া রয়েছে। কোল্ড রিজার্ভারে এই পরিমাণ হিট প্রত্যেকটা সাইকেলে রিলিজ করছে। তাহলে হাউ মাচ হিট ডাজ ইট অ্যাবজর্ব পার সাইকেল ফ্রম দি হট রিজার্ভার? খুব সহজ কষে ফেলাটা, আমরা তো আগেই দেখলাম
যে তোমার ইটা সমান কত, ইটা সমান হচ্ছে W/Q1। তো ইটাটা যদি 50% বলে দেওয়া থাকে, ইটাটা কত বলে দেওয়া রয়েছে, ইটাটা বলে দেওয়া রয়েছে হাফ, Q1টা বলে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে তুমি ডাব্লিউটা বের করে ফেলো, এখান থেকে ডাব্লিউটা বের করে ফেলো। ডাব্লিউটা কত পাবে দেখতে পাচ্ছ, ইটাটা যদি হাফ হয়, না এরকম ভাবে হবে না, রেজাল্ট করা যেতে পারতো, ডাব্লিউটা ক্যালকুলেট করতেই পারতে, কিন্তু এটা থেকে আরো সহজ হচ্ছে রিভার্সিবল সাইকেল, তো কাজেই Q2/Q1 সমান T2/T1 এরকম ভাবে ক্যালকুলেট করে ফেলাটা আরো ইজিয়ার। তাহলে Q1 সমান হবে কি Q2 ইন্টু T1/T2, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 100 ক্যালোরি। 100 ক্যালোরি পার সাইকেল সিস্টেমটা হট রিজার্ভার থেকে 100 ক্যালোরি হিট অ্যাবজর্ব করছে। আর হোয়াট উইল বি দি ওয়ার্ক আউটপুট পার সাইকেল, ওয়ার্ক আউটপুট যদি বের করতে চাই কি করে ক্যালকুলেট করব, ওয়ার্ক আউটপুট বের করতে চাইলে আমাদের Q1 মাইনাস Q2 এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। W ইকুয়ালস টু ইটা ইন্টু Q1 বা W ইকুয়ালস টু Q2 মাইনাস Q1 যেভাবে করতে পারো আর W ইকুয়ালস টু Q2 মাইনাস Q1 নয়, Q1 মাইনাস Q2, Q1 মাইনাস Q2, একটা 100 ক্যালোরি আর একটা 50 ক্যালোরি, কাজে অ্যান্সারটা হচ্ছে 50 ক্যালোরি। এটাই কেমন। আরেকটা হচ্ছে হোয়াট ইজ দি কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স অফ এ হিট পাম্প অপারেটেড বিটুইন দি সেম টু রিজার্ভার্স। ওই একই রিজার্ভার গুলোর মধ্যে যদি আমরা একটা হিট পাম্পকে অপারেট করতাম তাহলে তার কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স কত হতো। এখানে দেখো আমরা আগে ডিফাইন করে এসেছি, একটা রিভার্সিবল হিট পাম্পের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স হচ্ছে T2/T1 মাইনাস T2। এটাকে ক্যালকুলেট করো, করলে যেটা হবে সেটা হচ্ছে সেন্ট পার্সেন্ট 1, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্সটা হচ্ছে 1। অর্থাৎ আমরা এখানে যেটা দেখালাম যে একটা আইডিয়াল ডিভাইসের কথা যদি ভাবি, আইডিয়াল ডিভাইস বলতে আমরা সেই ডিভাইসটার কথাই বলছি যে ডিভাইসটা এরকম একটা কার্নো সাইকেলকে রিয়েলাইজ করে। হ্যাঁ, কার্নো সাইকেলকে রিয়েলাইজ করে, রিভার্সিবল থার্মোডাইনামিক সাইকেলকে রিয়েলাইজ করে। যদি একটা হিট পাম্পের কথা বলি সেক্ষেত্রে কিন্তু কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্সটা 10% বা তার থেকে বেশিও হতে পারে। কিন্তু আমি যদি একটা ইঞ্জিনের কথা বলি, একটা ইঞ্জিনের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্সটা মানে এফিসিয়েন্সিটা সবসময় কিন্তু একের থেকে কম। কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্সটা কখনো 10% হতে পারে না। এটা কি বেসিক্যালি এখানে আরেকবার সামারাইজ করা রয়েছে, এবং এইখান থেকেই আমরা সেকেন্ড লয়ের ইন্ট্রোডাকশন হিসাবে ধরবো আর কি, এখান থেকে সেকেন্ড লটাতে ঢুকবো। ইজ ইট পসিবল টু ডিজাইন এ হিট ইঞ্জিন দ্যাট ইলস ইটা ইকুয়ালস টু 10%? আমরা ইনফ্যাক্ট দেখে এলাম যে এটা সম্ভব নয়, 10% করা সম্ভব নয়। ম্যাথমেটিক্যালি যদি ভাবো কিরকম হবে, ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1, একটা রিভার্সিবল হিট ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সি হচ্ছে 1 মাইনাস T2/T1। যদি ইটাটাকে 1 হতে হয় T2টা 0 হতে হবে, অ্যাবসলিউট 0। এইটা অ্যাচিভ করা সম্ভব নয়, কাজে এইখান থেকেই দেখতে পাচ্ছ সেটা সম্ভব নয় আর দেখো এখানে যেভাবে ডিসক্রাইব করা রয়েছে কোশ্চেনটা হচ্ছে এটাই, ইজ ইট পসিবল দ্যাট উই ক্যান কনস্ট্রাক্ট এ হিট ইঞ্জিন দ্যাট ক্যান ডেলিভার 10% এফিসিয়েন্সি। চিন্তাকে দেখাও যেভাবে দেখিয়েছিলাম একদম একই জিনিস। এইরকম ধরনের একটা জিনিস কি ভাবতে পারি যে একটা কার্নো ইঞ্জিন তোমার হট রিজার্ভার থেকে যে পরিমাণ হিট অ্যাবজর্ব করছে, এটা পুরো হিটটা কি মেকানিক্যাল ওয়ার্কে পারফর্ম করে দিচ্ছে, রিলিজিং দাস নো এনার্জি নো হিট ইন দি কোল্ড রিজার্ভারে কিছু পরিমাণ হিট ছাড়ছেই না। একটা সাইক্লিক প্রসেসে হট রিজার্ভার থেকে যে পরিমাণ হিট অ্যাবজর্ব করছে এন্টায়ারলি সেটাকেই ওয়ার্কে কনভার্ট করে দিচ্ছে। অর্থাৎ ইজ ইট পসিবল দ্যাট উই ক্যান কনভার্ট দি হিট কমপ্লিটলি ইনটু মেকানিক্যাল ওয়ার্ক, হিটের কমপ্লিট কনভার্সন ইনটু মেকানিক্যাল ওয়ার্ক, এটা কি পসিবল? এখানে আমরা সেই কোয়েশ্চেনটা দিলাম। সো ফার উই হ্যাভ দি নলেজ অন দি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমাদের এখন পর্যন্ত ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এরই নলেজটা রয়েছে, তাই না? দেখো তো এই প্রসেসটায় ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি কোনোভাবে ভায়োলেট করছে? আমি তো একটা সাইক্লিক প্রসেসের কথা বলছি, একটা সাইক্লিক প্রসেসে যে কোনো থার্মোডাইনামিক প্রসেসে যদি আমরা ফার্স্ট লটাকে কাজে লাগাই, এটা কি বলে, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, রাইট? যদি প্রসেসটা সাইক্লিক প্রসেস হয় ডেল ইউটা কি অলওয়েজ 0, তাহলে ডেল কিউ সমান ডেল ডাব্লিউ। অর্থাৎ যদি সাইক্লিক প্রসেসে সিস্টেমটা Q1 হিট নেট অ্যাবজর্ব করে সেটাকে পুরোটাই ওয়ার্কে কনভার্ট করে দিতে পারে, তাতে করে কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপাল এটার কোনো ভায়োলেশন হয় না।
তাহলে even if we can have a heat engine that yields 10% efficiency, first law of thermodynamics does not restrict this possibility. First law of thermodynamics কিন্তু এই জিনিসটাকে ভায়োলেট করে না। একই রকম ভাবে can we have একটা কোশ্চেন যদি এরকম করি, is it possible to design a heat pump that can yield 10% that can yield infinite coefficient of performance? কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স আমরা দেখিয়ে এলাম 10% হতেই পারে, তার থেকে বড় হতে পারে, কিন্তু কত বড় হতে পারে? এটা কি ইনফাইনাইট হতে পারে? যদি ইনফাইনাইট হতে হয়, এই কথাটার মানে কি বোঝাচ্ছে বলতো? এই কথাটার মানে বোঝাচ্ছে এটা যে একটা কার্নোট রেফ্রিজারেটর রয়েছে, তোমার একটা এসি চলছে বা একটা ফ্রিজ চলছে, যেটা কিনা ঘর থেকে বা ফ্রিজের ভিতর থেকে পার সাইকেল Q2 অ্যামাউন্টের হিট অ্যাবজর্ব করছে, আর এর উপরে কোনো এনার্জি খরচ করতে হচ্ছে না, আমাকে ইলেকট্রিক সুইচ অন করতে হচ্ছে না, এট দি এন্ড অফ দি মান্থ আমাকে বিল পে করতে হচ্ছে না, বাট দি ফ্রিজ ইজ রানিং, দি এসি ইজ রানিং, ঘরটা ঠান্ডা হচ্ছে বা ফ্রিজের ভিতরটা ঠান্ডা হচ্ছে। এটা কি পসিবল? আমরা বলতে পারি, যখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর পার্সপেক্টিভ থেকে বলছি, আমরা বলতে পারি যে হোয়াই নট, হতেই তো পারে। তার কারণ Q1 ইকুয়ালস টু Q2, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কোনো ভায়োলেশন তো হচ্ছে না, সাইক্লিক প্রসেস, সাইক্লিক প্রসেস, ওকে, সাইক্লিক প্রসেস। একটা এখানে কি হচ্ছে যে তোমার Q2 হিট অ্যাবজর্ব হচ্ছে আর একই হিট রিলিজড হচ্ছে, তাহলে ডেল কিউটা কত? জিরো। সাইক্লিক প্রসেসে এখানটায় কি দেখতে পাচ্ছ? এখানটায় কি ডেল কিউটা জিরো, সাইক্লিক প্রসেসে ডেল কিউ জিরো, সাইক্লিক প্রসেসে ডেল ইউ জিরো। তাহলে ন্যাচারালি ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স ইমপ্লাইজ ডেল ডব্লিউ ইকুয়ালস টু জিরো। এখানে খুব পরিষ্কার যে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স এর রেসপেক্টে যদি আমরা এইরকম একটা হিট ইঞ্জিনের কথা ভাবি, সেটা যেমন পাওয়া সম্ভব, তেমনি ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স এর পার্সপেক্টিভ থেকে ভাবলে এরকম ধরনের একটা হিট পাম্পও পাওয়া সম্ভব। অর্থাৎ we can have a fridge, we can have an AC that can run without the electricity, as far as I am concerned with the first law of thermodynamics. কিন্তু বাস্তবে এটা হয় না, দেখেছো, at the end of the month you have to pay the bill, otherwise the fridge or AC will not be running. So first law allows both devices in principle, but it is not possible to implement. এরকম ধরনের হিট ইঞ্জিন বা এরকম ধরনের হিট পাম্প, এগুলোর কোনোটাই আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। বোঝা গেছে প্রশ্ন? মানে এটা ইন্ট্রোডাকশনটা পরিষ্কার হয়েছে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কেউ কিছু বলবে? হ্যাঁ বলো। স্যার সেকেন্ডটাতে স্যার ডেল ডব্লিউ ইকুয়াল টু জিরো দেখাচ্ছে, মানে মানে কোনো কাজ করতে হচ্ছে না এরকম বোঝাচ্ছে নাকি স্যার ওটাতে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখালাম, ডেল কিউটা জিরো, এটা বুঝতে পেরেছো? একটা একটা ধরো সিস্টেম যেটা সাইক্লিক প্রসেসে রান করছে, Q2 হিট অ্যাবজর্ব করছে আর একই হিট রিলিজ করে দিচ্ছে, তাহলে নেট হিট এক্সচেঞ্জ কত সাইক্লিক প্রসেসটাতে? জিরো। নেট হিট এক্সচেঞ্জ সাইক্লিক প্রসেসটাতে জিরো, রাইট? আচ্ছা, সাইক্লিক প্রসেস কাজে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কি? জিরো। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি ইমপ্লাই করে? ডেল ডব্লিউ ইকুয়ালস টু জিরো। তোমাকে কোনো মেকানিক্যাল ওয়ার্ক পারফর্ম করতে হচ্ছে না, অর্থাৎ তোমাকে কোনো ইলেকট্রিসিটি খরচ করতে হচ্ছে না যদি তুমি একটা ফ্রিজকে চালাতে চাও বা এসিকে চালাতে চাও। যতক্ষণ পর্যন্ত ফার্স্ট ল এর পার্সপেক্টিভ থেকে আমরা ডিসকাস করব, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা কোনো রকম সমস্যা নেই এক্সপ্লেন করতে গিয়ে। কিন্তু আমরা দেখেছি যে ফ্রিজ চালাতে গেলে আমাদের সুইচটা অন করতে হয় এবং এট দি এন্ড অফ দি মান্থ ইলেকট্রিক বিল পে করতে হয়। কাজেই আমাদের এই হিটটাকে যদি এক্সট্রাক্ট করতে হয়, উই মাস্ট হ্যাভ টু ডেলিভার সাম অ্যামাউন্ট অফ এনার্জি। ওকে, আমরা যদি 2 স্টার ফ্রিজ ইউজ করি, তাহলে যা ইলেকট্রিসিটি বিল আসবে, 3 স্টার বা 4 স্টার যদি ফ্রিজ ইউজ করি, সেক্ষেত্রে ইলেকট্রিক বিলটা কম আসবে। পারফরমেন্সটা ভ্যারি করতে পারে, কিন্তু উই ক্যান নেভার অ্যাচিভ এ কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স ইকুয়ালস টু ইনফিনিটি without delivering any mechanical work. We can never extract some amount of heat from a cold reservoir and transfer the same amount of heat into a hot reservoir. হ্যাঁ বলো। স্যার ফার্স্ট কেসের ক্ষেত্রেও তো স্যার সেটা, কারণ ইঞ্জিনের মধ্যে সাইক্লিক প্রসেসই রান করছে, তাহলে স্যার ফার্স্ট কেসের ক্ষেত্রেও তো মানে ডেল কিউ ইজ ইকুয়াল টু জিরোই হওয়ার কথা। কেন ডেল কিউ জিরো হবে? এখানে কি বলা হলো? এখানে যেটা বলা হলো যে কমপ্লিট হিট যেটা অ্যাবজর্ব হয়েছে সেটা পুরোটাই ওয়ার্কে কনভার্টেড হয়ে গেছে, কিউ2টা তো জিরো, তাহলে ডেল কিউ কেন জিরো? সিস্টেমটা সাইক্লিক প্রসেসে Q1 হিট অ্যাবজর্ব করছে, কোথাও কোনো হিট রিলিজ করছে না।
প্রথম যে ছবিটা আমি দেখালাম, প্রথম ছবিটাতে এটা বলা হলো যে একটা সিস্টেম যেটা সাইক্লিক প্রসেসে রান করছে, রান করার সময় সিস্টেম থেকে মানে হট রিজার্ভার থেকে Q1 হিট অ্যাবজর্ব করেছে আর পুরো হিটটাকে ওয়ার্কে কনভার্ট করে দিয়েছে। তাহলে ন্যাচারালি কোনো রকম হিট রিলিজ করেনি। তাহলে ডেল কিউটা কত? ডেল কিউটা জিরো কেন হবে? ডেল কিউটা তো Q1, নেট হিট অ্যাবজর্ব কতটা? Q1, নেট ওয়ার্ক পারফর্মড সেটা Q1 এর সাথে সমান, ইন্টারনাল এনার্জি চেঞ্জটা জিরো। বুঝেছো কি? এটা ঠিকঠাক ভাবে বুঝেছো যে আমরা এরকম ধরনের কোনো হিট ইঞ্জিন পেতে পারি না যে হিট ইঞ্জিনটা 10% এনার্জি 10% এফিসিয়েন্সি ডেলিভার করে, বা আমরা এরকম কোনো হিট পাম্পের কথা ভাবতে পারি না, এরকম কোনো হিট পাম্প ইমপ্লিমেন্ট করতে পারি না যেটা কিনা